সৎ বোনের একটা মিথ্যা অবাদের কারণে আমার ফ্যামিলি আমাকে ত্যায্য পুত্র করছে। আমিও খুশি মনে তাদেরকে ছেড়ে চলে আসছিলাম। এমন সময় কেউ আমার হাত ধরে বলল, সামি ভাইয়া, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার যে তোমাকে ছাড়া কষ্ট হবে। তখন সামি উত্তরে কোনো কিছু বলল না, শুধু একবার বাবা মার চোখের দিকে তাকালো। মা মারা যাওয়ার পর যেই মা কিনা তাকে কুলে পিঠে করে বড় করেছে, আজকে কিনা সেই মা তাকে অবিশ্বাস করছে। আর কেন করবে না? মা যে তার মেয়েকে অনেক ভালোবাসে। আমি তো সৎ, তাই আমাকে ভালোবাসে না। সেজন্য আমি সেদিন বাসা থেকে চলে আসছিলাম। এখন আমার পরিচয় পর্বটা শেষ করে আমি সামি, বর্তমানে বাসে বসে আছি। গন্তব্য হচ্ছে রাজশাহী। নিজের কোম্পানির একটা কাজের জন্য রাজশাহীতে যেতে হচ্ছে। আর আমার সামনে বসে আছে আমার পুরো পরিবার, কিন্তু কেউ আমার সাথে কোনো কথা বলছে না। আর কেনই বা কথা বলবে? দেখলাম বাবা মা আর চোখে আমার দিকে বারবার তাকাচ্ছে। এইসব দেখে আমি অন্যদিকে মুখ করে বসে আছি। এমন সময় কেউ আমার পাশে বসলো আর আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভাইয়া ভালো আছো? তখন আমি তার দিকে তাকালাম, দেখলাম আমার ছোট বোন নেহা। তখন আমি নেহাকে বললাম, হে বোন, ভালো আছি, তুই ভালো আছিস? নেহা বলল, তোমাকে ছাড়া কি করে ভালো থাকতে পারি? জানো ভাইয়া, তুমি ওই বাসা থেকে চলে আসার পর থেকে আমি তেমন করে আর হাসতে পারি না। আমি বড্ড একা হয়ে গেছি ভাই তোকে ছাড়া। উত্তরে কি বলবো? ছোট বোনকে সান্ত্বনা দেওয়ার মতো যে ক্ষমতা আমার নেই, কারণ আমি একজন দর্শক। এই তো আজ থেকে প্রায় 12 বছর আগে তাদেরকে ছেড়ে চলে আসছিলাম নিজ শহরে। খুব ইচ্ছে করছে ভাইয়াকে ভাইয়া বলে ডাকতে, মাকে মা বলে ডাকতে, বাবাকে বাবা বলে ডাকতে, আর প্রিয় বোনটাকে জড়িয়ে তার কপালে চুমু দিতে। কিন্তু আমি যে ব্যর্থ। আমি তখন আমার ছোট বোনকে উদ্দেশ্য করে বললাম, তা তোরা এখন কোথায় যাচ্ছিস? তখন আমার ছোট বোন আমাকে যা বলল তা শুনে যেন আমার বুকে একটা আমৃত্যু শান্তি অনুভব করলাম। সেটা কি জানেন? কারণ তারা রাজশাহীতে যাচ্ছে আর একটা কাজের জন্য। আর সেই কাজটা আমাকে ছাড়া হবে না। কারণ কি জানেন? তারা একটা ডিল সাইন করার জন্য রাজশাহীতে যাচ্ছে। আর যেই কোম্পানিতে যাচ্ছে ওইটা আমার নিজের কোম্পানি। তখন আমি একটা মৃত হাসি দিলাম আর মনে মনে ভাবলাম, তার মানে তোমাদের জন্যই আমি রাজশাহীতে যাচ্ছি। তখন নেহা আমাকে বলল, কি ভাইয়া কথা বলছো না কেন? আমি তখন নেহাকে বললাম, নেহা, আচ্ছা তুই কি বিশ্বাস করিস আমি রিমির সাথে এরকম কিছু করছি? নেহা বলল, না ভাইয়া, আমি বিশ্বাস করি না তুমি এরকম কিছু করছো। তাহলে তোর বাপ আমার গায়ে কেন হাত তুললো? বাপ কেন আমাকে বিশ্বাস করলো না? তাহলে শুনেন ওই দিন কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। বাজার করে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি আমার সৎ বোন মন খারাপ করে বসে আছে। তার নিশ্চয় একটা কারণ আছে। সেটা হলো আজকে যখন সে হোটেলে, মানে আবাসিক হোটেলে তার বয়ফ্রেন্ডকে নিয়ে প্রবেশ করলো, তখন আমার বন্ধু রাফসান আমাকে ফোন করে আর বলে, রিমি নাকি একটা ছেলে সহ আবাসিক হোটেলে গেছে। সেই সংবাদ শোনার পর আমি পাগলের মতো দৌড়ে সেখানে চলে গেলাম। আর গিয়ে দেখতে পেলাম 502 একটা রুমের ভিতরে আমার বোন রিমি, মানে আমার সৎ বোন রিমি একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। তা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। নিজের ভুল ভেবে ইচ্ছা মতো তাকে বকা দিলাম আর মারতে লাগলাম। 5 থেকে 6টা থাপ্পড় দিয়েছি। মনে হচ্ছে থাপ্পড় গুলো আমি তার গালে দিইনি, আমার বুকে ছুরির আঘাত করছি। কিন্তু সেই বোন বুঝলো না। অনেক বুঝানোর পর সেখান থেকে সে চলে আসে। তারপর থেকে সে আমার সাথে তেমন কথা বলে না। আমি নানা কারণে তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। ওই তো একদিন যখন আমি বাসায় আসলাম বাজার করে, দেখলাম রিমি বসে আছে। আমি তখন রিমিকে উদ্দেশ্য করে বললাম, রিমি, মাছগুলো তাড়াতাড়ি করে ভাজি করে ফেলবুন, আমার অনেকটা খিদা লাগছে, তোর হাতে মাছ ভাজি খাবো। রিমি কোনো কিছু বলল না, শুধু আমার কাছ থেকে বাজারের প্যাকেটটা নিয়ে রান্নার রুমে চলে গেল। আর আমি আমার রুমে চলে গেলাম। আমি শুয়ে আছি। একটু পর আমার রুমে রিমি প্রবেশ করলো। আর তারপর সে নিজের জামা কাপড় ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে
দারোয়ান চাচা রুমের সামনে আসলো আর আমাদেরকে ডাকতে লাগলো, কিন্তু রিমি দরজা বন্ধ করে রাখছে। আমি অনেক চেষ্টা করার পরেও দরজা খুলতে পারছি না। দারোয়ান চাচা কোনো উপায় না পেয়ে আমার আব্বুকে ফোন করলো, আর একটু পর সবাই সেখানে উপস্থিত হলো। ঠিক তখন রুমের দরজা খুলে প্রবেশ করলো আমার বড় ভাই করিম চাচা আর আমার বাবা। তারা রুমে ঢুকে দেখতে পেল আমি আর রিমি দুইজনেই অন্তনগ্ন অবস্থায় বসে আছি। এই অবস্থা দেখে আমার বড় ভাই আর দেরি করলো না, আমাকে ইচ্ছে মতে মারতে লাগলো। আমাকে বলার সুযোগই দিল না যে আমি অপরাধী না, আর সে আমাকে কেন মারবে না। তার আগে যে রিমি দৌড়ে ভাইয়ের পিছনে চলে গেল আর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তোমরা যখন বাসায় ছিল না তখন স্বামী আমাকে জোর করে এই কথা বলে সে কেঁদে দিল। ভাই আমাকে মারছে আর বলছে, তোর বোনের সাথে তুই এটা কি করে করতে পারলি, তোর কি একবারও বিবেকে বাঁধলো না। আমি বললাম, ভাইয়া আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। তখন ভাইয়া তার প্যান্টের বেল খুলে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি যেন কান্না করে দিয়েছি, কিছুই বলতে পারছি না। আমার ভাই কি করে আমার সাথে এমনটা করতে পারলো, যে ভাই কিনা আমাকে দেখে রাখতো। তাহলে শুনেন, আমার মা যখন মারা যায় তারপর থেকে আমি খানা দানা ছেড়ে দিয়েছিলাম, ঠিকমতো খাবার খেতাম না। তাই দেখে আমার বাবা একজনকে বিয়ে করলো, আর সেটা হলো আমার সৎ মা। প্রথম সৎ মা আমাকে খুব ভালোবাসতেন, আর সৎ মার আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা মেয়ে আর একটা ছেলে ছিল। ছেলের নাম ছিল রাজ, আর মেয়ের নাম তো আপনারা সবাই জানেন, রিমি। আর আমার ছোট বোন মানে আমার নিজ বোন ছিল নেহা। জানেন, আমার যখন ছোট থাকতে মন খারাপ হতো তখন ভাইয়া গুড়া হয়ে আমাকে খেলার সুযোগ করে দিত। আর বাবার কথা কি বলি, আমি সামান্য কান্না করলেই যেন সে বাজার থেকে দামি দামি খাবার সহকারে খেলনা নিয়ে আসতেন, নানাভাবে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। আজকে সেই ভাই আমাকে মারছে, সেই বাবা আমাকে অপরাধী ভাবছে। করিম চাচা আর চোখে তাকিয়ে আছে আর কান্না করছে। তার কারণ হচ্ছে করিম চাচা খুব ভালো করে জানে আমি এটা করতে পারবো না। করিম চাচার একটা ছেলে আছে, নাম তার রাফসান, যে আমার বন্ধু। তাহলে শুনেন ওই দিন কি হয়েছিল। আমার বন্ধু রাফসান আমাকে কল করলো, আমি তখন বন্ধুদের সাথে আড্ডা দিছিলাম। হঠাৎ রাফসানের ফোন দেখে ফোনটা রিসিভ করলাম, আর ফোনটা রিসিভ করতেই ওই প্রান্ত থেকে রাফসান বলতে লাগলো, স্বামী একটা বড় অঘটন ঘটে গেছে। আমি বললাম, কি ঘটেছে রে? তখন সে আমাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তাড়াতাড়ি এখানে চলে আয়। আমি বললাম, কেন, কি হয়েছে, আমাকে তো বলবি। তখন রাফসান বলল, তোকে বললে তুই বিশ্বাস করবি না। আমি বললাম, শোন, তুই আমার আপন ভাই, আর আমি কেন তোর কথা বিশ্বাস করব না। তখন রাফসান বলল, তাহলে শোন, আর হ্যাঁ, আমাকে খারাপ ভাববি না। আর আমি যদি তোকে এটা এখন না বলি তাহলে বড় কোনো ক্ষতি হতে পারে। আমি বললাম, কি হয়েছে সেটা তো বল। তখন রাফসান বলল, একটু আগে দেখলাম রিমি আপু একটা ছেলে সহ আবাসিক হোটেলে প্রবেশ করতে। কথাটা শুনে যেন মাথার মধ্যে বাজ পড়ে গেল। আমি বললাম, তুই সত্যি বলছিস? তখন রাফসান বলল, দেখ ভাই, আমি তোর কাছে মিথ্যা বলছি না। তোর যদি বিশ্বাস না হই তাহলে তুই আয়, এসে দেখ। তখন আমি কান্না মুখা কণ্ঠে বললাম, সত্যি কি আমার বোন এমনটা করতে পারে? তখন রাফসান বলল, তুই ভাই তাড়াতাড়ি আয়। তখন আমি কোনো কিছু না ভেবে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর আমি সেখানে পৌঁছে গেলাম, আর সেখানে পৌঁছাতেই রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ওরা 5 তলায় আছে। তখন আমি 5 তলার মধ্যে পৌঁছালাম, সাথে রাফসান আমাকে বলল, তারা এই রুমে প্রবেশ করেছে, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি কড়া নাড়তে লাগলাম, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। তাই অনেকটাই রেগে গেলাম। রাফসানকে উদ্দেশ্য করে বললাম, রাফসান, এখন কি করব? তখন রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই, এখন আর কোনো কিছু করার উপায় নেই, তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে হবে। আর শুন, তুই আমার প্রতি বিশ্বাস রাখবি। আমি বললাম, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। এই কথা বলে আমি আর রাফসান দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম রিমি আপুর কাপড় খোলা, আর ছেলেটারও কাপড় খোলা। এটা দেখে আর নিজেকে সহ্য করতে পারলাম না। রাফসান আর আমি মিলে ছেলেটাকে প্রথম ইচ্ছা মতো কেলানি দিতে লাগলাম,
আর ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কেন করলি তুই এটা? আমার বোনের ইজ্জত তুই কেন নিলি? হারামজাদা, আমার বোনকে ভালো লাগে, বিয়ে করবি তো আমাদেরকে বলতি, কেন তুই আমার আপুর ইজ্জতটা এমন করে নষ্ট করলি? আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপু তুমি এটা কেন করলে? আপু আমার কথার উত্তর দিচ্ছে না, শুধু আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আপুকে জিজ্ঞাসা আবারও করলাম, আপু তুমি এটা কি করলে? কিন্তু আবারও আপু কিছু বলছে না। তা দেখে অনেকটাই রাগ উঠে আর ইচ্ছা মতো ওকে মারতে লাগলাম। মারতে মারতে প্রায় ওর শরীর দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা। গাল দুটি যেন লাল হয়ে গেছে আর চোখে তো পানি আছেই। আর ছেলেটার অবস্থা কি বলমু, ইচ্ছা মতো প্যান্টের বেল খুঁড়ে মারলাম হারামজাদাকে। অনেক মারার পর ভাবলাম, যদি এবার পুলিশ কেস করি তাহলে আমার বোনের ইজ্জত নষ্ট হবে। এই কথা ভেবে সেখান থেকে বোনকে বুঝিয়ে অনেক কষ্টে নিয়ে আসি বাসায়। তারপর থেকে আমার আপু আমার সাথে তেমন কথা বলে না। যেই আপু কিনা আমার সাথে সবকিছু শেয়ার করত, আমার সুখ দুঃখের সঙ্গী ছিল, সে আপু আজকে আমাকে মিথ্যা অপবাদ দিল। কথাটা যেন ভাবতেই গা শিরশির দিয়ে উঠছে। থাক, এবার ভাবনার জগৎ থেকে ফিরে আসি, কারণ আমার বাস থেমে গেছে। রাজশাহীতে পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। বাস থেকে নামতে দুইটা কালো রঙের গাড়ি এসে আমাকে রিসিভ করলো। আমার ভাইয়া আর বাকি শুদ্ধ সবাই আর চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি রিমি আপুকে দেখছি না। তার মানে কি রিমি আপু আসে নাই? যাক, এইসব বিষয় নিয়ে আর ভাবলাম না। গাড়ি করে চলে গেলাম। গাড়ির ভিতরে রাফসান বসে আছে। রাফসান বলল, তা ওনারা তোর সাথে কেন? ওনাদের সাথে তোর কি? তখন আমি বললাম, বন্ধু এই বিষয় হয়েছে। তখন রাফসান বলল, আচ্ছা ঠিক আছে। তারপর গাড়ি করে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। ওইদিকে আব্বু ভাইয়া সবাই গাড়ি থেকে নামলো আর কাকে যেন কল করলো। তারপর একটা গাড়ি এসে তাদেরকে রিসিভ করলো। আর তারা যাকে কল করেছে তারা আর কেউ না, আমার কোম্পানির স্টাফ। আমি তাদেরকে বলেছিলাম যে ক্লায়েন্ট আসবে তাদেরকে রিসিভ করার জন্য। তারা তাকে রিসিভ করে একটা বাসায় নিয়ে গেল। সেই বাসাটাও আমার, কিন্তু তারা জানে না যে তাদের ছেলের বাসায় আসছে। তখন তারা ভাবলো কালকে সকালে আমার সাথে দেখা করবে। আরে আপনাদের সবার মনে তো একটা প্রশ্ন, যে আমি কি করে কোম্পানির মালিক হলাম? তাহলে আবারও যে চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। তাহলে চলে যাই আজ থেকে প্রায় 3 বছর আগে। জানেন, যখন আমার বোন তাদেরকে ওইসব বলেছিল যে আমি তার সাথে আকাম করার চেষ্টা করেছি, তখন তারা আমাকে অবিশ্বাস করলো। আর আব্বু তো এক পর্যায়ে অনেক রেগে যায় আর আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, একের পর এক সবার পায়ে পড়েছি, এবং কি নিজের ছোট বোনের পায়েও পড়েছিলাম। তখন আমার ছোট বোন নেহা আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই আমি জানি তুই কিরকম, তুই এটা করতে পারিস না। তখন আমি নেহাকে বললাম, হে বোন, তুই ছাড়া যে আমাকে কেউ বিশ্বাস করবে না, তুই তাদেরকে বল না, তারা যেন আমাকে আর না মারে। আমি পুলিশের সাথে চলে যাব, আমার যে আর সহ্য হচ্ছে না। একটু পরে পুলিশ আসলো। পুলিশ আসতেই তারা তাকে সবকিছু খুলে বলল। পুলিশ আর দেরি করলো না, একটা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। আমার বাড়ির সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। একটু পরে পুলিশ আমাকে সাথে করে নিয়ে আসলো আর আমাকে রিমান্ডে রাখা হলো। অনেক মারলো, কিন্তু আমার মুখ থেকে সেই একটাই কথা, আমি ওই রকম কোনো কিছু করিনি। তখন তারা আমাকে বলল, ভালোই বলছি, আমাদেরকে সত্যিটা বলে দে, তা না হলে কিন্তু তোকে ফাঁসির হাত থেকে আমরা রক্ষা করতে পারবো না। তখন আমি বললাম, আমার মরা মায়ের কসম, আমি মিথ্যা বলছি না। তখন তাদেরকে আমি সবকিছু খুলে বললাম। এটা শুনে দেখলাম পুলিশ অফিসারের চোখেও পানি চলে আসছে, বোধহয় তিনি আমাকে বিশ্বাস করেছে। আমি তখন বললাম, স্যার এখন আমি কি করব? তখন তিনি বলল, আমি একটা উকিলের ব্যবস্থা করছি, আমার জানা মতে তার সাথে কথা বললে তোর জেল একটু কম হবে। এই কথা বলে তিনি চলে গেল। আমার জানা ছিল না পৃথিবীতে যে এত ভালো মানুষ আছে। এভাবে জেলের 4 শিকের মাঝে আমার জীবন চলতে থাকে। এভাবেই চলে যাই 9টা বছর। 9টা বছর পর জেল খেটে বের হলাম। ভাবলাম 9 বছর পর যেহেতু
নিজের বাসায় ফিরছি, তাই হয়তো বাবা মা আমাকে ক্ষমা করে দেবে আর আমার বোনও বোধহয় সত্যিটা মেনে নিয়েছে। এই কথা ভেবে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমি জানতাম না তাদের মনেও যে এখন আগের মতোই আমার প্রতি ঘৃণা আছে। আমি বাসায় ঢুকবো, এমন সময় করিম চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে তুমি কে, আর এই বাসায় কিসের জন্য এসেছো? তখন আমি করিম চাচাকে উদ্দেশ্য করে বললাম, চাচা আমি স্বামী। তখন করিম চাচা বলল, তুমি স্বামী? তখন আমি বললাম, হ্যাঁ স্বামী। তখন করিম চাচা বলল, তা কেন এত বছর পর এখানে আসলে? তখন আমি বললাম, চাচা আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমার এই কথা শুনে করিম চাচা বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ তোমার প্রতি তাদের আগের মতো ফিলিংস নেই, তারা এখনো তোমাকে ঘৃণা করে। আমি বললাম, চাচা আমার যে অন্য কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? তখন করিম চাচা বলল, তুমি এখানে একটু ওয়েট করো, আমি তোমার আব্বুকে ডাকছি। এই কথা বলে করিম চাচা ভিতরে প্রবেশ করলো আর আব্বুকে গিয়ে বলল, আপনার ছেলে আসছে। তখন আব্বু বলল, আমার কোন ছেলে আসছে? তখন সে বলল, আমার কথা। এই কথা শুনে সে রেগে গেল, বলল, স্বামী নামের আমার কোনো ছেলে নেই, তাকে বলো এখান থেকে চলে যেতে, তা না হলে আবারও তাকে পুলিশে দেব। এই কথা বলে তিনি করিম চাচার গায়েও হাত তোলে, কারণ অনেকটা রাগ যে জমে আসছে আমার প্রতি। তার মানে এখনো আপু তাদেরকে সত্যিটা খুলে বলেনি। একটু পরে করিম চাচা আসলো আর দেখলাম গালে হাত দিয়ে আসতে, তার গালে স্পষ্ট 5টা আঙ্গুলের দাগ দেখতে পেয়ে আমার মাথা যেন গরম হয়ে গেল। আমি তখন করিম চাচাকে উদ্দেশ্য করে বললাম, করিম চাচা কি হয়েছে? তখন করিম চাচা আমাকে বলল, বাবা স্বামী, আমি যখন তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে ফিরেছে, তখন তিনি বলল, কোন ছেলে? আমি তখন বললাম, তোমার কথা। এই কথা বলার পর তিনি আমাকে একটা থাপ্পড় দিয়ে বললেন, আমি যেন তোমাকে বলি তুমি তাদের কাছে মৃত, এখান থেকে চলে যেতে। তখন আমি বললাম, চাচা আমি এখন কোথায় যাব? তখন চাচা বলল, তুমি আমার বাসায় থাকবে। এই কথা শুনে আমি চাচার মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, চাচা আপনি একটা দর্শককে আপনার বাসায় জায়গা দেবেন? যদি আপনার কোনো ফ্যামিলির মানুষের সাথে এই দর্শক কিছু করে, তাহলে তো আপনার জীবনটা নরকে পরিণত হবে। তখন চাচা বলল, আমার কিছুই হবে না, তুমি যাও আমার বাসায়। আর হ্যাঁ, আমি রাফসানকে ফোন করছি। এই কথা বলে চাচা থেমে গেল। আমি বললাম, চাচা আপনার বাসা কোথায়, আগের জায়গায় আছে? চাচা বলল, হ্যাঁ আগের জায়গায় আছে। আমি বাসা থেকে চলে যাচ্ছি আর তাকিয়ে আছি সেই ভবনের দিকে, যেখানে আগে আমি থাকতাম। আমার মায়ের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে, আপনাদেরকে কি বলি। বর্তমানে গ্রামে অনেক উন্নতি হয়েছে। ভবনের দিকে তাকিয়ে আসছি আর কান্না করছি আর ভাবছি, কি অপরাধ ছিল আমার? নিজের বোনকে শাসন করাটা কি আমার অপরাধ ছিল? হ্যাঁ, হেসে যদি আমার বোন হতো তাহলে নাই তো এটা মেনে নিতাম, সে তো আমার সৎ বোন। এই কথা ভেবে কান্না করতে করতে সেখান থেকে চলে গেলাম। একটু পর আমি চাচাদের বাসায় পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পর আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, রাফসান ভিতরে আসিস? তখন রাফসান বের হয়ে আসলো আর আমাকে দেখে বলল, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তখন আমি বললাম, রাফসান আমি স্বামী। এই কথা বলতে দেরি হলো, কিন্তু রাফসান আমাকে জড়িয়ে ধরতে দেরি করলো না। রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই এতটা বছর তুই কোথায় ছিলি? তোকে কোথায় না কোথায় আমি খুঁজেছি। আমি বললাম, করিম চাচা তোকে কিছু বলেনি? তখন সে বলল, না বাবা তো আমাকে কিছু বলেনি। আমি বললাম, এত বছর জেল খেটে বের হয়েছি, প্রায় 9 বছর জেল খেটতে হয়েছিল আমাকে। তখন সে বলল, কেন এত বছর জেল কাটতে হয়েছিল তোকে? তখন আমি বললাম, তা তোকে পরে বলবো। তখন সে বলল, এটা ঠিক আছে, এবার আমার সাথে চল। আমি বললাম, কোথায় যাবি? তখন সে বলল, ভাই তোর অবস্থা দেখছস, তোর একই হাল হয়েছে, দাড়িগুলা কত বড়, চুলগুলো মনে হয় 1 বছর ধরে ছাটিস না। তখন আমি বললাম, ভাই আমি ওইখানে পরে যাব, আমাকে কিছু খাবার দিবি? এই কথা বলতেই লক্ষ্য করলাম আমার ভাইটা যেন মানে রাফসান কান্না করে দেবে। বন্ধুর মতো ভাই পাওয়া যেন সবার ভাগ্যে জুটে। আমি দোয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন থেকে থাকে। আপনার বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দেবেন।
আর আপনার একটা বন্ধুকে না, আপনার জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা বন্ধুকে। আমি চাই এরকম বন্ধুত্ব যেন সারা জীবন বেঁচে থাকুক। আমার ভাইটা মানে রাফসান আমাকে বলল, ভাই তুই কি খাবি? তখন রাফসান আমাকে ভিতরে নিয়ে গেল আর ইচ্ছা মতো আমাকে পেট ভরে খাওয়ালো। আমি পাগলের মতো খাবার খাচ্ছি। রাফসান আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে আর বলল, ভাই তোর এই কি অবস্থা হয়েছে রে? আমি বললাম, সবই নিয়তির খেলা। আমার সৎ বোনের অপবাদ যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তখন রাফসান বলল, কি হয়েছে আমাকে বলবি? তখন আমি রাফসানকে সবকিছুই খুলে বললাম। রাফসান আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকালো আর বলল, ভাই তুই কিভাবে বেঁচে আসিস রে? তখন সে আরো কান্না করে দিল। আমি তখন তাকে বললাম, ভাই আমার ভেঙে পড়লে চলবে না, যে আমাকে যে কিছু করতে হবে, তাদেরকে সত্যিটা প্রমাণ করতে হবে। তখন রাফসান বলল, এখন কি করবি? আমি বললাম, এইসব সম্পর্কে তোকে আমি পরে বলি রাফসান, আমার অনেকটাই ঘুম পাচ্ছে। রাফসান বলল, আচ্ছা ঠিক আছে, তুই খাটে শুয়ে পড়, আমি মেঝেতে শুয়ে পড়ব। এই কথা বলতে আমি রাফসানকে বললাম, না ভাই আমি মেঝেতে শোব, তুই খাটে শুয়ে পড়। রাফসান বলল, না এটা হতে পারে না। আমি বললাম, তুই তো আগের মতোই আছিস, অনেকটাই ঘুম পাচ্ছে, তাই নিজেই খাটেতে শুয়ে পড়লাম। রাফসান নিচে শুয়ে আছে। খাটে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি করব, কোথায় যাব? এখানে তো আর সারা বছর পরে থাকতে পারবো না। ভাবলাম আজকে যখন চাচা বাসায় ফিরবে তখন চাচার সাথে আমি কথা বলবো আর ভাববো কি করা যায়। এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। যখন চোখ খুলল তখন দেখতে পেলাম চাচা আসছে। তাই চাচাকে উদ্দেশ্য করে আমি বললাম, চাচা। করিম চাচা বলল, হ্যাঁ বাবা বলো। আমি বললাম, চাচা আমি এখন কোথায় যাব? আমি আর এই শহরে থাকতে চাই না। চাচা বলল, তা তুমি এখন কোথায় যাবে বাবা? তোমাকে আপাতত এখানেই থাকতে হবে। আমি বললাম, না চাচা আমি এখানে থাকতে পারবো না। তখন রাফসান উঠে বলল, কেন তুই কোথায় যাবি আবার? আমি বললাম, জানি না দোস্ত, কিন্তু তুই তো জানোস আমার সাথে কি হয়েছে। আমাকে কিছু না কিছু করতে হবে, ওদের কাছ থেকে আমার অধিকারটা আমাকে চিনে নিতে হবে। আমি আমার বাবার অধিকার যে তাদেরকে দিতে পারি না। মা নেই, বাবা তো আছে। এই কথা বলেই কান্না শুরু করে দিলাম। তখন করিম চাচা আমার মাথায় হাত রাখলো আর বলল, বাবা তুমি ঢাকাতে চলে যাও, ওইখানে আমার একটা বন্ধু আছে, তুমি ওর বাসায় যাও। আমি ওকে সবকিছু খুলে বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চাচা। এই কথা বলতে চাচা একটা চিরকুটে কিছু লেখলো আর ঠিকানাটা লেখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও বাবা তুমি সেখানে চলে যাও, আজকে রাতে ট্রেন আছে, আর এই নাও সামান্য কিছু টাকা, এইটা দিয়ে ট্রেনের টিকিট কাটবা আর তার আগে নিজেকে একটু পরিপাটি করে নেবা। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে রাফসানকে নিয়ে বের হয়ে গেলাম। প্রথমে একটা সেলুনে গিয়ে মাথার চুল ঠিক করলাম, তারপর নতুন কিছু জামা কাপড় কিনলাম, আবারও বাসায় ফিরে আসি। তারপর রাত 8টার ট্রেনে ঢাকায় পৌঁছাই। ঢাকায় পৌঁছাতে যেন বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। এত বড় বড় বিল্ডিং আগে কখনো দেখিনি। আমি এখন কোথায় যাব? আমার জীবনটা যে চার দেয়ালের মাঝে ছিল, গন্তব্য কোথায় নিজেও জানি না। হাঁটতে লাগলাম আর অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম, চাচা এই বাসাটা কোথায়? তখন তিনারা বলল, রিক্সা করে চলে যাও, সামনে গেলেই পেয়ে যাবে। এই কথা ভেবে আমি একজন রিক্সা চালক মামাকে ডাক দিলাম আর রিক্সা চালক মামাকে বললাম, মামা এই ঠিকানায় যাবেন? তখন তিনি ঠিকানাটা দেখে আমার দিকে একবার তাকালো, তারপর বলল, যাব, ভাড়া ডাবল দিতে হবে। আমি বললাম, আমার কাছে তো তেমন টাকা নাই, সামান্য টাকা আছে। তিনি বলল, কত টাকা? আমি বললাম, 100 টাকার মতো আছে। তখন তিনি বলল, 100 টাকা দিলে হবে। এই কথা বলে তিনি আমাকে রিক্সাতে উঠিয়ে বসালো। তিনি দেখতে পেলাম একের পর এক একই জায়গায় চক্কর কাটছে। আমি বুঝতে পেরেও চুপ করে আসছি। আমি বুঝতে পারছি তার নিয়ত কি। একটু পর দেখতে পেলাম প্রায় 2 মিনিটের মতো রাস্তা হবে হেঁটে আসলে। এই রাস্তায় উনি আমাকে এতটা ঘুরিয়ে নিয়ে আসছে, এসব ভাবতেই যেন আমার হাসি পাচ্ছে। মানুষ এতটা নিচে নামতে পারে ভাবতে পারিনি। আমি কিছু রিস্কওয়ালা মামাকে বলতে গিয়েও থেমে গেলাম। রিস্কওয়ালা মামা বলল, এই যে মামা এই বাসা। আমি তাকে নেমে 100 টাকা হাতে দিয়ে বললাম,
মামা, আপনি কি কাজটা ঠিক করছেন? হয়তো আমি এই শহরে নতুন এসেছি, কিন্তু আপনি কাজটা একদম ঠিক করেননি। এই কথা বলে চলে আসতে যাব, তখন তিনি কি ভেবে যেন আমাকে ডাক দিল আর বলল, মামা শুনেন, এই নেন 80 টাকা, আপনার 20 টাকা বাড়া হয়েছে। তখন আমি ওই 80 টাকা তাকে রিটার্ন দিয়ে বললাম, নেন, এটা দিয়ে আপনি কিছু খেয়ে নেবেন, না হলে আপনার সন্তানের জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবেন। তখন সে আমাকে বলল, ভাই, তোমার কাছে তো ছিল মাত্র 100 টাকা, তুমি আমাকে পুরোটা দিয়ে দিচ্ছ। আমি বললাম, আপনি তো এমনিতেই পুরোটার মালিক। এই কথা বলে আমি হাঁটতে লাগলাম। সামনে বড় একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর একটা বড় লোহার গেট। তার সামনে একজন দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। আমি তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি আলমগীর আঙ্কেলের বাড়ি? তখন সে বলল, হ্যাঁ, এটা তো আলমগীর সাহেবের বাড়ি। তো আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন আমি বললাম, আমি গ্রাম থেকে আসছি, আমাকে আপনি চিনবেন না। আর আমাকে আমার করিম চাচা পাঠিয়েছে। করিম চাচার নামটা শুনে তিনি যেন থমকে গেল, কিছু বলতে গিয়ে আর বলল না, আর বলল যে তুমি এখানে বসো, আমি ওনার সাথে কথা বলে আসছি। এই কথা বলে তিনি চলে যাবে। তখন দেখতে পেলাম একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটাকে দেখে তো আমি রীতিমতো যেন ঘেমে গেছিলাম, কারণ মেয়েটার সাথে আমার ট্রেনে অনেক ঝামেলা হয়েছে। মেয়েটা আমাকে থাপ্পড়ও মারছে। এই মেয়ে এখানে কেন? মেয়েটা আমাকে দেখে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তুই এই বাসায় কি করিস? আমি বললাম, আসলে আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই 2টা থাপ্পড় মারলো আমার গালে। আমি আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওই দারোয়ান আঙ্কেল বলল, মামুনি, উনি আপনার আব্বুর সাথে দেখা করতে আসছে। তখন তিনি বলল, আব্বু এতটা নিচে নেমে গেছে, একটা গরিবের সাথে দেখা করতে চাই? আমি বললাম, উনি আমার সাথে দেখা করতে চাইনি, আমি ওনার সাথে দেখা করার জন্য গ্রাম থেকে এসেছি, আমাকে করিম চাচা পাঠিয়েছে। তখন মেয়েটা দেখলাম কিছু বলতে গিয়েও আর বলল না, কারণ হয়তো করিম চাচাকে খুব ভালো করেই জানে। সে আমাকে বলল, করিম আঙ্কেল তোমাকে পাঠিয়েছে, আর হ্যাঁ, তুমি আব্বুকে কিছু বলো না। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর হ্যাঁ, মেয়েটির নাম হচ্ছে মায়া। স্বামী এখনো দাঁড়িয়ে আছে। দারোয়ান ভিতরে গিয়েছে। একটু পর দারোয়ান একজন বয়স্ক লোককে নিয়ে আসলো। লোকটা বোধহয় আলমগীর সাহেব হবে। তাকে আসতে দেখি আমি তাকে সালাম দিলাম আর বললাম, আপনি কি আলমগীর চাচা? তখন তিনি বলল, হ্যাঁ, আমি তোমার আলমগীর চাচা। করিম তোমাকে এখানে আসতে বলেছে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমাকে এখানে আসতে বলল যে। তখন তিনি বলল, তুমি ভিতরে যাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বাসার ভিতরে ঢুকতেই যেন চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে বাড়িটা। চারপাশে ফুলের গাছ, যেন ফুলের গন্ধে বাড়িটা মোমো করছে। এত সুন্দর বাড়িও হতে পারে, তা আমি ভাবতেই পারছি না। এটা বাড়ি নাকি রাজপাথরাত? এই কথা ভেবে আমি ভিতরে প্রবেশ করলাম। তারপর আলমগীর আঙ্কেল আমাকে একটা ঘর দেখিয়ে বলল, বাবা, তুমি আজ থেকে ওইখানে থাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওই রুমে প্রবেশ করলাম। রুমের সাথে অ্যাডজাস্ট করা একটা বাথরুমও দেখতে পেলাম। তাই আমি আর কোনো কিছু না ভেবে সেখানে ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু ভুলে গেছি দরজা লক করতে। একটু পর কে যেন আমার রুমে আসলো। আমি কিছু বুঝতে পারছি না। আমি শাওয়ার নিতেছি, আর পরনে তেমন একটা কিছু নেই, শুধু একটা টাওয়ালি বাদে। একটু পরে দেখলাম কেউ বাথরুমের দরজা খুলে প্রবেশ করলো। বাথরুমের দরজা খুলে যে প্রবেশ করেছে সে আর কেউ না, সে হলো মায়া। মায়া আমাকে দেখেই বলতে লাগলো, ছি। এই কথা বলে জোরে একটা চিৎকার করতে যাবে, তখন আমি মায়ার মুখ চেপে ধরি, আর আমার গরম নিঃশ্বাস যেন তার শরীরে আসছে পড়ছে। তখন সে শব্দ করছে, কিছুই বলতে পারছে না। আমি বললাম, প্লিজ আপনি আলমগীর চাচাকে কিছু বললেন না। এই কথা বলতেই তিনি হাতের ইশারায় আচ্ছা সম্মতি দিল। আমি তাকে ছেড়ে দিলাম। তখন সে একটা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমি তো নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এ কি, আমার তেওয়ালি তো নিচে পড়ে আছে। নিজেকে নিচে বলতে লাগলাম, জি স্বামী, তুই এতটা খারাপ হয়ে গেছিস একজনের বাসায় এসে কিনা। জি, যদি সেটা আলমগীর চাচা জানতে পারে, আর ওই মেয়েটা যদি
তাকে বলে দেই তাহলে তোর কি হবে, আর তোর ইজ্জত তো একটা মেয়ে লুটে নিল। এই কথা ভেবেই যেন আমার চোখ দিয়ে আবারও পানি আসছে। যেখানে মেয়ে কান্না করবে সেখানে আমি কান্না করছি, কারণ আমার জীবনটা যে অবহেলায় পরিপূর্ণ। এরকম জীবন যেন উপরালা আর কাউকে না দেই, এই কথা ভেবে ফ্রেশ হতে লাগলাম। একটু পর ফ্রেশ হয়ে বের হলাম। লাকিজ থেকে জামা কাপড় বের করে পরিপাটি হয়ে নিলাম। একটু পর একজন লোক এসে আমাকে নিচে যেতে বলল খাবার খাওয়ার জন্য। আমিও নিচে গেলাম, গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি সেখানে যেতেই আমাকে আলমগীর চাচা উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা আসো এখানে বসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি সেখানে বসলাম, ওনাদের সাথে খাবার খাইতাছি। তখন আলমগীর চাচা বলল, স্বামী আমি জানি না তুমি কথাগুলো কিরকম নেবে। এই কথা বলতেই যেন আমি থমকে গেলাম। তার মানে কি মায়া ওনাকে সবকিছু বলে দিয়েছে? মনে মনে এসব ভাবছি। তখন তিনি বলল, তোমার করিম চাচা আমাকে সবকিছু বলেছে। শোনো, করিম আমার ছোটকালের বন্ধু, সে আমাকে সবকিছুই বলেছে। তোমার সাথে কি হয়েছে, তোমার সাথে ভারী অন্যায় হয়েছে, আর সেটার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তোমাকে সকলের কাছে সত্যটা তুলে ধরতে হবে। তার মুখ থেকে এরকম কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম, আর চোখ দিয়ে অনবরত পানি। তখন আনোয়ার চাচা বলল, তা তুমি এখন কি করবে, লেখাপড়া কতটুকু করেছো? তখন আমি বললাম মাস্টার্স কমপ্লিট করেছি। তখন তিনি বলল, কিন্তু তাকে আমি এটা বলিনি, জেলের মধ্যে পড়াশোনা করেছি, তাও একটা জেলার ভালো হওয়ার কারণে লেখাপড়াটা একটু ভালোই পরিপাটি করতে পারছি। এই কথা শুনে বলল, তাহলে তুমি কালকে রেডি থাকো, তোমাকে আমি নিয়ে যাব আমার অফিসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর সবাই খাবার খেতে শুরু করলাম। তখন একটা মহিলা এসে বলল, বাবা তুমি তো দেখলাম খাবারই খাচ্ছ না, নেও এটা খাও। আমি তখন ওনার দিকে তাকালাম। তখন আলমগীর চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা আমরা ভুলেই গেছি, আমাদের সাথে তোমার তো পরিচয় হয়নি। উনি হচ্ছে তোমার চাচি, আর ও হচ্ছে আমার মেয়ে মায়া। তখন বুঝতে পারলাম ওই মেয়েটার নাম কি। আমি তখন একটা মুচকি হাসি দিলাম। মায়ার চোখে তাকিয়ে দেখতে সে লজ্জায় যেন মাথা নিচু করে আছে। আর সেটা কেন আমার থেকে ভালো কেউ জানে না। খাবার খেয়ে রুমে প্রবেশ করলাম। রুমে এসে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নামাজ আদায় করলাম ওযু করে। তারপর নিচে চলে গেলাম, একটু বাহিরে ঘোরাঘুরি করলাম, আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে তাদের সাথে নাস্তা করে নিলাম। তারপর আলমগীর চাচাকে সাথে করে গেলাম তার অফিসে। তিনি আমাকে সবকিছু গুছিয়ে দিল আর বুঝিয়ে দিল। তারপর সেখান থেকে তিলে তিলে নিজের একটা সাম্রাজ্য আমি তৈরি করেছি। আর সেই কোম্পানির নাম হচ্ছে SM কোম্পানি, মানে নিজের নামে তৈরি করছি। আর আমার সহকর্মী হিসাবে আমার বন্ধু রাফসানকে রাখছি। আমার সহকর্মী কি, সে তো আমার দুঃখের সাথী। এভাবে চলতে থাকলো আমার দিনকাল। মায়ের সাথে এখন ভালো বন্ডিং। কয়েকদিন পরে আমাদের বিয়ে। অফিসে বসে বসে এসব ভাবছিলাম, তখন রুমের দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলো। আর তাকে দেখে যেন আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ তারা হলো আমার আব্বু, রাফসান আর আমার ভাইয়া। আব্বু আমাকে দেখে যেন অবাক হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। তখন নীরবতা ভেঙে রাফসান বলল, স্যার ওনারা ঢাকা থেকে আসছে ডিল সাইন করার জন্য। তখন আমি রাফসানকে বললাম, ও তা তাদের কি কি আছে না আছে একটা দলিলে সাইন করার জন্য বলো, যাতে প্রজেক্টে বড় ধরনের কোনো লস হলে সেখান থেকে আমাদের প্রাপ্যটা আমরা পেয়ে যাই। রাফসান বলল, আচ্ছা ঠিক আছে। তখন রাফসান আমার আব্বু আর ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, স্যার কি বলেছে তা শুনছেন? তখন আব্বু আর ভাইয়া কি বলবে, তাদের চোখে যে পানি জমে গেছে। এত বছর পর নিজ ছেলেকে দেখছে, তাও আবার তাদের বস হিসাবে। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, রাফসান বাহিরে যাও, ওনাদের সাথে আমার কিছু কথা আছে। এই কথা বলতেই রাফসান চলে গেল। আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আচ্ছা আমি কি আপনাদের পার্সোনাল বিষয়ে কিছু কথা জানতে পারি? তখন তারা বলল, হ্যাঁ বলেন।
কি বলতে চান? আমি বললাম, আমার জানা মতে আপনাদের আরেকটা ছেলে আছে, তাই না? এই কথা বলতেই আব্বু আর ভাইয়া আর চোখে আমার দিকে তাকালো। আমি আবারও প্রশ্ন করলাম, কি হলো, বলছেন না কেন? আপনার ওই ছেলে কোথায়? তখন তারা কিছু বলছে না, শুধু কান্না করছে। আমি বললাম, জানেন ওই দিন কি হয়েছিল? আমি যদি আপনাদেরকে এখন সত্যিটা না বলি, তাহলে আমি কখনো আপনাদেরকে সত্যিটা বলতে পারবো না। তাহলে শুনেন ওই দিন কি হয়েছিল। তারপর আমি সবকিছু তাদেরকে খুলে বললাম। তখন দেখতে পেলাম তাদের চোখে পানি। যখনই আব্বা আমাকে স্বামী বলে জড়িয়ে ধরতে আসবে, তখন আমি এক ঝটকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে বললাম, খবরদার, আমি আপনার অফিসের স্যার, আমাকে আপনার ছেলে হিসাবে দাবি করবেন না। আরও বললাম যে আগে হয়তো আমি আপনাদের সন্তান ছিলাম, এখন আমি আপনাদের আপন কেউ না। আপনারা ভালো থাকবেন এটাই আমি চাই, তার জন্যই তো সবকিছু ত্যাগ করলাম। জানেন আমার খুব কষ্ট হচ্ছিল, অনেক কষ্টে আমি 9টা বছর সেই অন্ধকার জেলে কাটিয়েছি। অনেক কষ্টে এই পর্যায়ে আসছি। আমি চাই না আপনাদের ছায়া আমার উপরে পড়ুক। আর হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আপনাদের কোনো কিছুই আর কোনো জায়গার মধ্যেই সাইন করতে হবে না, আপনারা প্রজেক্টটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা, রিমি কেমন আছে? তখন ভাইয়া বলল, হ্যাঁ ভালো আছে, ও বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। তো নেহার বিয়ে কবে? তখন তারা বলল, নেহা এখনো পড়াশোনা করছে, কয়েকদিন পর নাকি তাকে দেখতে আসবে। আমি বললাম, ভালো করে যাচাই করে তার বিয়ে দেবেন। তখন আব্বু বললাম, হ্যাঁ, কিন্তু অনেক টাকার প্রয়োজন, কি করব মাথায় কাজ করছে না। আমি বললাম, তা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, আমার ছোট বোনের বিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আর একটা কথা, আপনারা চাইলে আমার বাসায় থাকতে পারেন। তখন দেখলাম আব্বুর মুখে একটা হাসি, আর ভাইয়ার মুখে আর চোখে পানি। পুরো মুখটা যেন কান্নার বন্যা হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে অজস্র পানি পড়ছে। আরো কিছুক্ষণ তাদের সাথে কথা বললাম, তখনই দেখলাম রুমের ভিতরে মায়া আসলো। আর মায়া এসেই আমার পাশে দাঁড়ালো আর আমাকে উদ্দেশ্য করে বলল, স্বামী চলো না, আজকে মার্কেটে যেতে হবে। আমি বললাম, এত তারা কিসের, আরো তো 2 দিন হাতে আছে না? তখন মায়া বলল, দেখো 2 দিন পর আমাদের বিয়ে, তো তুমি কি এখন কেনাকাটা করবা না? আমি বললাম, তা তো করবই, তুমি গিয়ে কিনে নাও, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। তখন মায়া বলল, তুমি না গেলে কিন্তু আমি। এই কথা বলতে আমি তাকে চুপ করতে বললাম, কারণ ভাইয়া কিছু বলতে চাচ্ছে। আমি তখন ভাইয়াকে বললাম, হ্যাঁ আপনি বলেন। ভাইয়া তখন বলতে শুরু করলো, ম্যাডামের সাথে কি আমার স্ত্রী আর আমার বোন নেহা যেতে পারে? কথাটা শুনে যেন চোখ দিয়ে পানি চলে আসছে। তার মানে কি সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে? এখন কি আমি তাদেরকে ক্ষমা করে দেব? বুঝতে পারছি না। আর আগেই তো তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, কি করব আমি? কিছুই মাথায় আসছে না। তখন মায়া আমাকে উদ্দেশ্য করে বলল, স্বামী উনারা কারা? তখন আমি মায়াকে বললাম, মায়া ওনারা হচ্ছে আমার বাবা আর ভাইয়া। কথা বলতে মায়া তাদেরকে সালাম করল। আব্বু তখন মায়ার মাথায় হাত রেখে বলল, বেঁচে থাকো মা। তখন আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, এখনই কি রাগ করে আছো আমাদের উপর? আমি তখন মাথা নিচু করে না বললাম। না বলতে দেরি হলো, আব্বু আমাকে জড়িয়ে ধরতে দেরি করলো না। একটু পরে আব্বু আর ভাইয়া চলে গেল। আমি তাদেরকে ঠিকানা দিয়ে দিলাম। আব্বু আর ভাইয়া যে ফ্ল্যাটে উঠছে সেখানে গিয়ে সৎ মা আর নেহাকে সবকিছু খুলে বলে। আমার সৎ মা আর নেহা সবকিছু শুনে যেন পাগলের মতো হয়ে গেছে। আর নেহা তো মহা খুশি, সে আমার সাথে থাকবে, এত বছর পর তার ভাইটার সাথে থাকবে। 8 বছরের পিচ্চি বোনটা অনেক বড় হয়ে গেছে, কয়েকদিন পর বোনটার বিয়ে। এসব ভাবতেই যেন ভালো লাগছে। আমি আমার রুমে শুয়ে আছি, আর মায়া মাত্র গোসল করে আসলো। আমার সামনে আসতেই যেন গাটা শিরশির দিয়ে উঠলো। বেশ সুন্দর লাগছে মায়াকে, ভেজা চুল, উন্মুক্ত শরীরটা যেন আমাকে বারবার তার দিকে টানছে। আমি বললাম, মায়া। মায়া বললাম, হ্যাঁ বলো, একটু আদর করবা? তখন মায়া বললাম, বিয়ে তো আর মাত্র 2 দিন আছে, 2 দিন সবুর করো। আমি বললাম, আমার দ্বারা সম্ভব না। এই কথা বলে মায়াকে জোর করে নিজের দখলে নিয়ে নিলাম।
একটু পর ওকে ছেড়ে দিলাম। মায়া বলল, যা, তোর জন্য আবারও আমাকে গোসল করতে হবে। এই কথা বলে মায়া ওয়াশরুমে চলে গেল। মায়া বের হয়ে আসতেই আমি ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বসে বসে অফিসের কাজ করছিলাম। তখন দেখতে পেলাম কে যেন দরজায় কলিং বেল মারছে বারবার। তখন আমি মায়াকে বললাম, মায়া দেখো তো কে এসেছে। মায়া নিচে গিয়ে দরজা খুলে দিল আর আমাকে ডাক দিয়ে বলল, দেখো কারা এসেছে। আমি তখন সাদা একটা পাঞ্জাবি পরে আর একটা পায়জামা, চোখে একটা চশমা লাগিয়ে রিলিং এর দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার সৎ মা, বাবা আর আমার বোন নেহা আর ভাই। আমি তখন একটা দৌড়ে নিচে গেলাম। আমাকে দেখে সৎমা কান্না করে দিল আর বলল, বাবা আমার ভুল হয়েছে বাপ, আমাকে ক্ষমা করে দে, আমি জানতাম না সত্যিটা কি। আমি বললাম, ওই দিন তো আপনাদেরকে অনেক কিছুই আমি বলতে চাইছিলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শুনছিলেন না। মা বলল, বাবা ভুল তো মানুষ মারতেই হই, আমারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এভাবে চলতে থাকে আমাদের দিনকাল। নেহারও বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে হয়েছে আজকে 1 বছর 5 মাস। আজকে আমাদের কুল আলো করে আমার একটা মেয়ে দুনিয়াতে আসছে। সবাই তার জন্য দোয়া করবেন। এখানেই সমাপ্ত হলো সৎ বোনের অপবাদ গল্প। আশা করি আপনাদেরকে সামনে ভালো কিছু দিতে পারবো। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।